আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। আপনাদের সাথে আছি আমি আবিদ রহমান সুহেল। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের সমালোচনা করে দল ছাড়লেন এক লেবার এমপি। লেবাননে অব্যাহত ইসরায়েলের হামলা, ব্রিটিশ নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। এবং আত্মসমর্পণের পর কারাগারে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের কঠোর নীতি ও ভণ্ডামির জন্য লেবার দল ছেড়েছেন এক লেবার এমপি। বিবিসি জানায়, লেবার এমপি রোজ ড্যাফিল্ড প্রধানমন্ত্রী স্টারমারের শীতকালীন জ্বালানির অর্থ প্রদান বাতিল এবং 2 সন্তানের সুবিধার ক্যাপ বজায় রাখার সমালোচনা করে এবং লেবার নেতার উপহার গ্রহণকে ভণ্ডামি আখ্যায়িত করে লেবার দল ছাড়ার ঘোষণা দেন। সানডে টাইমসে লিখিত এক পত্রে ক্যান্টারবারির এমপি রোজ ড্যাফিল্ড স্যার কিয়ার স্টারমারের বাজেট সাশ্রয় এবং একই সাথে হাজার হাজার পাউন্ড মূল্যের উপহার গ্রহণকে চরম ভণ্ডামি বলে উল্লেখ করে এর সমালোচনা করেছেন। ওই চিঠিতে তিনি লেখেন, জুলাইয়ের সরকার পরিবর্তনের পর থেকে স্টারমারের ভণ্ডামি প্রকাশ পেতে থাকে এবং তা বিস্ময়কর ও আপত্তিকর। তিনি বলেন, তিনি সহ লেবার দলের অনেক এমপি স্টারমারের এমন আচরণে রাগান্বিত। প্রধানমন্ত্রীর এমন আচরণ লেবার দলকে কলঙ্কিত করেছে। রোজি ডাফিল্ড পদত্যাগের পর বিবিসির সাথে প্রথম সাক্ষাৎকারে বলেন, স্টারমারের দল লোভ এবং ক্ষমতার প্রতি বেশি মনোযোগী সংস্কারের চেয়ে। ডাফিল্ড এখন সংসদে স্বতন্ত্র এমপি হিসাবে বসবেন। তাকে সহ এখন হাউস অফ কমন্সে স্বতন্ত্র এমপির সংখ্যা দাঁড়ালো 14 জনে। We all had our faith in Keir Starmer and a Labour government, and I feel that voters and activists and MPs are being completely laughed at and completely taken for granted. দর্শক, এবার লেবানন প্রসঙ্গ। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের আক্রমণ। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর এখন দলটির আরো শীর্ষস্থানীয় 2 নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের এমন বর্বর আক্রমণের জবাব দেওয়ার কথা বলেছে ইরান ও তার মিত্ররা। এদিকে সকল ব্রিটিশ নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। আরো রয়েছে রিপোর্টে। লেবাননে পড়ছে অনবরত বোমা, চলছে ইসরায়েলি আগ্রাসন, প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ, গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবকাঠামো। দখলদারদের দাবি, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর বেশ কয়েকটি আস্তানায় হামলা চালিয়েছে তারা। এছাড়াও সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান। ইসরায়েলি হামলায় শনিবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং ইরানের অভিজাত বাহিনী IRGCর এক কমান্ডার নিহত হন। এর একদিন পর হিজবুল্লাহর উপপ্রধান নাবিল কাউক এবং গোয়েন্দা বিভাগের শীর্ষ কমান্ডার খলিল ইয়াসিনকে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নাসরাল্লাহ নিহত হওয়ার আগে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে ইসরায়েলি বাহিনীকে নিশ্চিত করেছিলেন ইরানি এক গুপ্তচর। হামলার সময় নাসরাল্লাহ একটি বৈঠকে অংশ নিতে বৈরুতে সংগঠনের সদর দফতর ভবনের আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। এদিকে ঘনিষ্ঠ মিত্র নাসরাল্লাহ হত্যার পর ক্ষোভে ফুঁসছে ইরান। 5 দিনে শোক পালন করছে দেশটি। একই সঙ্গে দ্রুত প্রতিশোধের হুমকি দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে হিজবুল্লাহ প্রধানের হত্যার পক্ষে সাফাই গাইছে পশ্চিমারা। নাসরুল্লাহ হত্যাকাণ্ডকে ন্যায় বিচার বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে ব্রিটেন। নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইরাক, ইরান, ইয়েমেনের পাশাপাশি রাজপথে ইসরায়েল বিরোধী স্লোগান শোনা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও। কাজিফ থেকে শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। দি অ্যাকাউন্টেন্টস ক্লাব ও হাডসন ওয়ারের যৌথ উদ্যোগে বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে আয়োজন করা হয় এক চ্যারিটি ইভেন্টের। 27 সেপ্টেম্বর শুক্রবার লন্ডনের হারোতে অবস্থিত ব্লু রুম হলে এই ইভেন্টের আয়োজন করা হয়। ইভেন্টে উপস্থিত ছিলেন অ্যাকাউন্টস ক্লাবের সদস্য ও হাডসন ওয়ারের কর্মকর্তা কর্মচারী সহ রোটারি ক্লাব অব টাওয়ার হ্যামলেসের সদস্যরা।
বিখ্যাত সঞ্চালক খেলি ভোরার সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি অ্যাকাউন্টেন্টস ক্লাবের সভাপতি, রোটারি ক্লাব অব টাওয়ার হ্যামলেটসের ট্রাস্টি এবং হাডসন ওয়ারের কর্ণধার হাসিব হাওলাদার। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাকাউন্টেন্ট ও উদ্যোক্তা মোহাম্মদ নাজিম উদ্দিন, টনি শর্মা, রতন লেলে এবং উজায়ের বাওয়ানি। বক্তারা বলেন, দি অ্যাকাউন্টেন্টস ক্লাব এবং হাডসন ওয়ারের উদ্যোগে এটাই প্রথম চ্যারিটি ইভেন্ট এবং এর মাধ্যমে দি অ্যাকাউন্টেন্টস ক্লাব ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। এই ইভেন্টের মাধ্যমে উত্তোলিত টাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টার তহবিলে পাঠানো হবে। অনুষ্ঠানে অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন আকর্ষণীয় হলিডে প্যাকেজ, ফুটবল টিকেট এবং পণ্য সামগ্রী নিলামে তোলা হয়। নিলামে সংগ্রহিত সমস্ত অর্থ তহবিলে জমা দেওয়া হয়। এছাড়াও রাফেল ড্র এর মাধ্যমে প্রচুর অর্থ সংগ্রহ করা হয়। ভবিষ্যতেও এরকম আরো চ্যারিটি ইভেন্টের আয়োজনের কথা জানান আয়োজকরা এবং তাদের পক্ষ থেকে গাছ রোপণ কর্মসূচি নেওয়া হবে বলেও জানানো হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। Today's event was a charity event with a lot of fun, auctions, raffles, some music, some live music and excellent food. We're raising money mostly for Bangladeshi environmental charities, flood relief, GRT, but mostly all through the Rotary Club and the direct projects going to Bangladesh. আমাদের অ্যাকাউন্টেন্টস ক্লাবের এটা প্রথম চ্যারিটি ডিনার। এখানে আমরা আশা করছি লটস অফ মানি আমরা রেজ করতে পারবো এবং এ থেকে আমরা বাংলাদেশের ফ্লাড উপদ্রুত অঞ্চলগুলোতে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো। আমি শুধু এটুকুই বলতে চাই যে এটা শুরু মাত্র। ভবিষ্যতে আমাদের আরও অনেক বড় বড় ফান্ড রাইজিংয়ের প্রোগ্রাম থাকবে। অ্যাকাউন্টেন্ট ক্লাব সবসময় বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে ছিল এবং থাকবে এবং সমাজের এবং পরিবেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ 2024-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের রোবোটিক দল। আমাদের গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান, আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ গত 26শে সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে 29শে সেপ্টেম্বর পর্যন্ত। এই বিশেষ প্রতিযোগিতায় বিশ্বের 190টি দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গ্রিসে এসেছেন বাংলাদেশ রোবোটিক্স দল। এবছরের দলে 7 জন হাই স্কুল ছাত্র এবং টেক একাডেমির 4 জন অভিজ্ঞ পরামর্শক রয়েছেন। তারা 2017 সাল থেকে প্রতি বছর এই ইভেন্টে অংশগ্রহণ করেছেন। 2020 সালে বাংলাদেশের দল বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পেয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিযোগিতার শুভেচ্ছা জানান গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, সচিব রাবিয়া বেগম সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। আমি আজকে খুবই গর্বিত আজকে এই রোবোটিক কম্পিটিশনে এসে ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ 2024 with these youngsters from Bangladesh. They made me really proud. আমার খুবই ভালো লেগেছে। আমি ছোট একটা কম্পিটিশন দেখার সুযোগ পেয়েছি। এতে আমাদের বাংলাদেশ টিম যেই দলে ছিল সেই দলটি জিতেছে এবং আমার মনে হয় এই ধরনের ইভেন্টে যদি ওরা আরো অংশগ্রহণ করার সুযোগ পায় তাহলে ওরা আরো ভালো করবে। ফ্রান্সে প্রবাসী 2 তরুণ উদ্যোক্তা মোজাম্মেল হোসাইন এবং সাদ্দাম হোসাইন আরিফ মিলে চালু করেছেন এফডি স্কুটার অ্যান্ড অটোমোবাইল গ্যারেজ। রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওভারভিলায় অবস্থিত এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ফ্রান্সের বাংলাদেশের কমিউনিটি বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এবং তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে আরো অধিক সংখ্যক বাংলাদেশি ফ্রান্সের মূলধারায় ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হবেন এবং প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি মসজিদ ওভারভিলার খতিব হাফিজ জিল্লুর রহমান, কায়েস মিয়া সহ আরো অনেকে। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। সংবিধান সংশোধনের একমাত্র অধিকার নির্বাচিত সরকারের, এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। এবং দুর্গাপূজার সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর রায়। আজ রাজধানী ঢাকায় পৃথক পৃথক 2 সভায় এমন কথা বলেন বিএনপির এই 2 নেতা। বিস্তারিত দেখুন রিপোর্টে। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায় মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। এই 5ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা স্যাবটাইজ করার চেষ্টা করবে। যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করবো, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে নিতে হবে। এদিকে ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য বীর ভাতার দাবি জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই 111 সরকারের ছিল, তাই সতর্ক হতে হবে। সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। এই উপদেষ্টা পরিষদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এদিকে নয়াপল্টনে জিয়া মঞ্চের শোভাযাত্রা পূর্ব সমাবেশ থেকে বক্তারা দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্বেচ্ছা নির্বাসন থেকে বাংলাদেশে ফেরার দুদিন পর আদালতে আত্মসমর্পণ করার পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান রবিবার সকালে এ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে যান। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। রোববার সকালে আত্মসমর্পণ করতে সিএমএম কোর্টে উপস্থিত হন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সে সময় আদালত প্রাঙ্গণে তার ভক্ত সমর্থকরা হাজির হন। মাহমুদুর রহমানের উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে। সকাল 11টায় এজলাসে হাজির হন তিনি। মিনিটখানিক শুনানির পর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্র করার অভিযোগের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আইনের বিধান অনুযায়ী 7 বছরের সাজাপ্রাপ্ত আসামির জামিন দেওয়ার এখতিয়ার সিএমএম আদালতের নেই। তাই কারাগারে গিয়ে হাইকোর্টে আপিল করে জামিন পেতে হবে মাহমুদুর রহমানকে। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন, তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুর রহমানের আইনজীবী অভিযোগ করে বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রত্যেকটি মামলাই ষড়যন্ত্রমূলক। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে কারামুক্ত করা হবে বলেও জানান তিনি। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। এই মামলায় গত বছরের 17ই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।